আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণীর রসায়ন টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, হ্যাঁ, মানে তেজস্ক্রিয় আইসোটোপ এবং তাদের ব্যবহার। ওকে, সো এখন আমরা এই এই টপিক্সটা জাস্ট একটু রিডিং পড়ার মতো, আমাদের এমসিকিউ খুব বেশি কোশ্চেন হয় এখান থেকে। সো আমি আপনাদের দাগায় দেবো কোন কোন কোশ্চেনগুলো বেশি বেশি আসে। সো এগুলো পড়লেই দেখবেন যে আপনার পরীক্ষায় এর বাইরে, মানে এই টপিক্স থেকে এর বাইরে কোনো কোশ্চেন হবে না ইনশাল্লাহ। আর একটা বিষয় হচ্ছে, যারা মানে সিকিউ কোশ্চেন, মানে অর্থাৎ সৃজনশীল কোশ্চেনগুলো পেতে চান সালের কোশ্চেনের, মানে সালে যেগুলো আছে, আমাকে একটু কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আমার সালের কোশ্চেনগুলো সলভ লাগবে। ওকে, ইনশাল্লাহ আমি সলভ করে দেবো। আর যদি আমার সাথে রেগুলারলি ভিডিওতে কানেক্ট হতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে নোটিফিকেশনটা পেয়ে গেলেই আপনি যেন দেখতে পারেন। কারণ আমি কিন্তু এখানে ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথ, তারপরে হচ্ছে আপনার এখানে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, 4টা ভিডিও করতেছি আপনার এসএসসির জন্য। আর ইনশাল্লাহ সামনের মাস থেকে ইচ্ছা আছে যে আপনার হচ্ছে ইংলিশ ভিডিওটা করার, কারণ আমি টাইম কুলাতে পারছি না, এই জন্য ইংলিশ ভিডিওটা করতে পারছি না। সো যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তাদেরকে আমি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি আপনাদের সাবস্ক্রাইব দ্বারা ইন্সপিরেশন নিয়ে ভিডিও করতে আরও বেশি আগ্রহী হতে পারি। তো আমরা এখন যেটা দেখবো, যে অধ্যায়ে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ নিয়ে দেখবো। এখানে আইসোটোপ বলতে আমরা কি বুঝি, তেজস্ক্রিয় আইসোটোপ বলতে আমরা কি বুঝি, এটা কিন্তু আমরা জানি। এখানে এখানে বলছে একটি মৌলের যে সকল আইসোটোপ তেজস্ক্রিয় রশ্মি নিঃসরণ করে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। এখানে অর্থাৎ সব ধরনের রশ্মি তো তেজস্ক্রিয় আইসোটোপ মানে নিঃসরণ করে না, যারা তেজস্ক্রিয় রশ্মিটা নিঃসরণ করে তাদেরকে আমরা কি বলবো, এখানে তেজস্ক্রিয় আইসোটোপ বলবো। ওকে, এখন পর্যন্ত এই ধরনের আইসোটোপের সংখ্যা হচ্ছে আমাদের 3000-এর বেশি। তাহলে এটা একটা এমসিকিউ, যে এখন পর্যন্ত তেজস্ক্রিয় আইসোটোপের সংখ্যা কত? 3000-এর বেশি। এর মধ্যে কিছু আমাদের কি প্রকৃতিতে পাওয়া যাবে এখানে, এবং কিছু গবেষণাগারে তৈরি করা হয়েছে এখানে। ওকে, আচ্ছা যাক, এগুলো আমাদের এখানে রিডিং পড়লে হবে। এখন আমরা এখানে তেজস্ক্রিয় আইসোটোপ বিভিন্ন জায়গাতে ব্যবহার করি, যেমন চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, খাদ্য বীজ সংরক্ষণে, হ্যাঁ, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। তো প্রথমত হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে আমরা দেখি। তো চিকিৎসা ক্ষেত্রে আমাদের এখানে রোগ নির্ণয়ের ক্ষেত্রে বলছে আইসোটোপ ব্যবহার করে একজন রোগীর রোগাক্রান্ত স্থানের ছবি তোলা হয় এখানে। তাহলে আইসোটোপের সাহায্যে আমরা কি করি, এখানে তেজস্ক্রিয় আইসোটোপের সাহায্যে ওই আপনার রোগ আক্রান্ত যে কোষটা আছে, কোষের আমরা ছবি তুলি। এই পদ্ধতিকে এই পদ্ধতিতে ইনজেকশনের মাধ্যমে তেজস্ক্রিয় আইসোটোপ টেকনিশিয়াম, এখানে অবশ্যই এটা মনে রাখতে হবে, এখানে TC99 কে শরীরের ভেতর প্রবেশ করা হয়। তার মানে রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কোন ধরনের আইসোটোপ এখানে করা হয়, এখানে টেকনিশিয়াম। ওকে, TC99 এই আইসোটোপ যখন শরীরের নির্দিষ্ট স্থানে জমা হয়, তখন ওই তেজস্ক্রিয় আইসোটোপ গামা রশ্মি বিকিরণ করে। তার মানে ওকে, এটা একটু ভালো করে জানতে হবে। এখানে তখন বাহির থেকে গামা রশ্মি শনাক্তকরণ ক্যামেরা দিয়ে সেই স্থানে ছবি তোলে। তার মানে আমাদের এই তেজস্ক্রিয় আইসোটোপটা যখন আমি ওই আমাদের ক্ষত স্থানে ঢুকাই, তখন আমাদের কি হয়, এখানে ওই ক্ষত স্থান থেকে গামা রশ্মি নির্গত হয়, এখানে গামা রশ্মি। ওকে, আর আমরা করি কি, একটা যন্ত্রের সাহায্যে গামা রশ্মির ছবি তুলি এবং আমরা দেখতে পারি যে আসলে আমাদের এখানে কোথায় এই কাজটা হচ্ছে। এখানে এই তেজস্ক্রিয় আইসোটোপ টেকনিশিয়াম 99 এর লাইফ টাইম 6 ঘন্টা। তার মানে এটা আমাদের শরীরের মধ্যে কয় ঘন্টা চলে, এখানে 6 ঘন্টা। এটা মনে রাখবেন এখানে, এটা আমাদের তাই সামান্য সময়ে এই তেজস্ক্রিয়তা শেষ হয়ে যায় বলে এটা অনেক বিপজ্জনক এখানে। ওকে, তাহলে আমাদের লাইফ টাইমটা লাগবে এখানে। আবার এখানে চিকিৎসা ক্ষেত্রে কোনটা ইউজ করা হচ্ছে, এটা হচ্ছে রোগ নিরাময়। এখানে রোগ শনাক্তকরণের জন্য আমরা টেকনিশিয়ান ইউজ করলাম, কিন্তু মনে রাখতে হবে এখানে সর্বপ্রথম থাইরয়েড ক্যান্সার নিরাময়ের তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। তাহলে আমাদের সর্বপ্রথম কোন ক্যান্সারের জন্য আমাদের এখানে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করছিলাম, এটা আমাদের পরীক্ষায় আসবে, এটা পড়তে হবে। রোগকে পরিমাণ মতো তেজস্ক্রিয় আইসোটোপ, এখানে আমাদের এখানে 131 আই সমৃদ্ধ, মানে আয়োডিন আর কি, হ্যাঁ, দ্রবণ পান করানো হয়। এই আইসোটোপ থাইরয়েড পৌঁছায় এখানে। তার মানে আমাদের এই আইসোটোপ কোথায় পৌঁছে, থাইরয়েডে। এই আইসোটোপ থেকে বিটা রশ্মি নির্গমন হয়। তার মানে এখান থেকে আমাদের কি হচ্ছে, এখানে বিটা রশ্মি নির্গমন হচ্ছে এখানে। ওকে, আর এখানে আমাদের কি হচ্ছে, গামা রশ্মি। আর টেকনিশিয়ামে কি হচ্ছিল, আমাদের গামা রশ্মি, আর এখান থেকে আমাদের কি হচ্ছে, বিটা রশ্মি নির্গত হয়েছে এখানে। আর এখানে বলছে এই আইসোটোপ থেকে বিটা নির্গত এবং থাইরয়েড ক্যান্সার কোষকে ধ্বংস করে। তার মানে এই আইসোটোপ থেকে আমাদের বিটা যে রশ্মিটা আছে, এটা নির্গমন হয়ে থাইরয়েড গ্রন্থের কোষগুলোকে ধ্বংস করে ফেলে, ক্যান্সার কোষগুলোকে। এছাড়া ইরিডিয়াম আইসোটোপ ব্রেইন ক্যান্সার নিরাময়ের তাহলে আমাদের এখানে আসতে পারে যে ব্রেইন ক্যান্সার নিরাময়ের জন্য কোন আইসোটোপটা ইউজ করা হয়, এখানে ইরিডিয়াম আইসোটোপ, মনে রাখবেন। তো ইরিডিয়াম আইসোটোপের সাহায্যে আমরা কি করি, ব্রেন ক্যান্সার নিরাময় করি। এখানে টিউমারের উপস্থিতি নির্ণয় এবং নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ CO কোবাল্ট 60, হ্যাঁ। তাহলে কোবাল্ট 60 আমাদের কি করা হয়, এখানে টিউমার উপস্থিতি নির্ণয়, মানে কোনো কোষের মধ্যে টিউমার আছে কিনা, এই টিউমারের উপস্থিতি নির্ণয় করে কি, এখানে কোবাল্ট 16। এগুলো কিন্তু খুব পড়তে হবে এখানে। ইরিডিয়াম আইসোটোপ কি করে, এখানে ব্রেইন ক্যান্সার নিরাময় করে। আচ্ছা, তাহলে কোবাল থেকে আমাদের কি গামা রশ্মি নির্গমন হয়, এখানে কি, এখানে গামা রশ্মি নির্গমন হয় এবং কোষ কলাকে ধ্বংস করে দেয়। যাই হোক, রক্তে নিউকোমিয়া রোগের চিকিৎসা হচ্ছে আমাদের ফসফেট, হ্যাঁ,
ফসফেট 32 এটা ব্যবহার করা। এটা আমাদের এমসিকিউ কিন্তু এখানে বেশ কয়েকটা, 4টার মতো এমসিকিউ। ওকে, তো এই এমসিকিউ গুলো আমি যেগুলো দাগায় দিলাম সেগুলো পড়বেন অবশ্যই, এখান থেকে প্রশ্ন আসবে। এবার হচ্ছে কৃষি ক্ষেত্রে ফসলের পুষ্টিতে, এখানে ফসলের পুষ্টির জন্য জমিতে পরিমাণ মতো সার ব্যবহার করা হয়। সার মূল্যবান বস্তু এখানে, তাই অতিরিক্ত ব্যবহার করা মানে আর্থিক কিন্তু ক্ষতির কারণ, মানে সারের দাম কিন্তু অনেক বেশি। তো অনেক বেশি ইউজ করলে কিন্তু দেখা যাচ্ছে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন, মানে টাকা পয়সা শর্ট হয়ে যাচ্ছে। একদিকে প্রয়োজনে অতিরিক্ত সার ব্যবহার পরিবেশের ক্ষতির কারণ, অপরদিকে প্রয়োজনের চেয়ে কম সার ব্যবহার করার ফলে ফসলের উৎপাদন কম হয় কিন্তু এখানে। তেজস্ক্র আইসোটোপ ব্যবহারের ফলে জমিতে কি পরিমাণ নাইট্রোজেন বা ফসফেট আছে তা জানা যায়, মানে একটা জমিতে ফসফেট এবং নাইট্রোজেনের পরিমাণটা আমরা কি তেজস্ক্র আইসোটোপের সাথে জানতে পারি। আর তা জেনে জমিতে কি পরিমাণ নাইট্রোজেন এবং ফসফেট দিতে হবে তা কিন্তু আমরা হিসাব করতে পারি। তাহলে আমাদের জন্য ইজি হয়ে গেল না? ধরুন একটা জমিতে 5 কেজি সার লাগবে, কিন্তু আমি দিলাম 10 কেজি বা 7 কেজি দিলাম, তাহলে আমাদের জমির জন্য কি আমাদের বলতে এখানে এটা ক্ষতিকর না? হোপ কি উদ্ভিদের মূলের মাধ্যমে তেজস্ক্র নাইট্রোজেন এবং তেজস্ক্র ফসফরাস গ্রহণ করে এবং তা উদ্ভিদের শরীরে বিভিন্ন অংশে শোষিত হয়। এসব তেজস্ক্র আইসোটোপ থেকে তেজস্ক্র রশ্মি নির্গত হয়। গাইগার মুলার কাউন্টার ব্যবহার করে এই তেজস্ক্র রশ্মি শনাক্ত, মানে এটা এমসিকিউ। গাইগার মুলার কাউন্টার ব্যবহার করে তেজস্ক্র রশ্মি শনাক্ত করা যায় এখানে। তাহলে কোন রশ্মি কি ব্যবহার করে আমরা এখানে তেজস্ক্র রশ্মিকে শনাক্ত করি? গাইগার মুলার কাউন্টার। ওকে, আচ্ছা, এটা এমসিকিউর জন্য পড়বেন অবশ্যই, এটা খুবই ইম্পর্টেন্ট। ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণ করতে, ফসলের জন্য ক্ষতিকারক পোকামাকড় সবসময় মারাত্মক হুমকি স্বরূপ। এগুলো যেমন ফসলের উৎপাদন কমায়, তেমনি এদের মাধ্যমে রোগ জীবাণু উদ্ভিদে প্রবেশ করে। এসব পোকামাকড় ধ্বংস করার জন্য ফসলে এবং জমিতে কীটনাশক দেওয়া হয়। এই কীটনাশক পরিবেশ ও আমাদের শরীরের জন্য ক্ষতিকর। শুধু তাই নয়, এই কীটনাশক ক্ষতিকারক পোকামাকড়ের সাথে সাথে অনেক উপকারী পোকামাকড়ও ধ্বংস করে এখানে। ওকে, তেজস্ক্র আইসোটোপ সমূহ কীটনাশক ব্যবহার করার মাধ্যমে জানা সম্ভব হয় যে সর্বনিম্ন কতটুকু পরিমাণ কীটনাশক এই ফসলের জন্য ব্যবহার করা যায়। তাহলে এটাও আমাদের এখানে পরিমাণটা জানা যাচ্ছে কিন্তু এখানে। ফসলের মান উন্নয়ন হবে এখানে। যাই হোক, বিভিন্ন ধরনের তেজস্ক্র রশ্মির নিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে উদ্ভিদের কোষের জিনগত পরিবর্তন ঘটিয়ে আমাদের কিন্তু উদ্ভিদের কি ফসলে উৎপাদন করা হয় উন্নত মানের। বিদ্যুৎ উৎপাদন, কিছু কিছু পরমাণুকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুতে পরিণত করলে, অর্থাৎ ফিশন বিক্রিয়া করলে, তাহলে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র মানে বড়কে আমি যে ক্ষুদ্র করি এটাকে আমি বলতে ফিশন বলি, আর এই ক্ষুদ্রগুলোকে একখানে জড়ো করে যে আমি বড় করি এটাকে আমাদের ফিউশন বলা হয় এখানে। তো এখানে তাপ উৎপন্ন করা হয় এখানে। ওকে, আর এই তাপ ব্যবহার করে জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, আমরা সেটিকে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র বলি এখানে। তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের 4র্থ অধ্যায়ে এই সম্পর্কে আমরা জানবো এখানে। যাই হোক, পাবনা জেলার রূপপুরে বাংলাদেশ সরকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। মানে আমাদের এখানে আসতে পারে এমসিকিউ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায়? রূপপুরে। এটা কোন জেলার মধ্যে? পাবনা জেলার মধ্যে। ওকে, আচ্ছা, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। মানে আমাদের এখানে এই বিদ্যুৎ কেন্দ্র যদি আমাদের এখানে তৈরি হয়, তাহলে আমাদের বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি তো চলবেই, মানে একদম ভ্যানিশ হয়ে যাবে। কত হবে? 2400 মেগাওয়াট। ওকে, মেগা বলতে বোঝেন, মেগা মানে হচ্ছে 10 পাওয়ার 6, আর আমাদের এখানে 2400 মেগাওয়াট, তাহলে ওটাকে 10 পাওয়ার 6 দ্বারা গুণ করতে হবে এখানে। আচ্ছা, এখানে যে আপনার ওই চিত্রটা দেওয়া আছে, যারা ট্রেনে যাতায়াত করছেন, দেখা যাচ্ছে যে আপনি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে গিয়েছেন, দেখবেন যে আপনার চোখের সামনে এই চিত্র কিন্তু ভেসে উঠছে। তেজস্ক্র আইসোটোপের ক্ষতিকর, মানে শুধু উপকারে আছে না, এর ক্ষতিকারও আছে। একটা বিষয় মনে রাখবেন, আপনার যেমন ভালো দিক আছে, আপনার খারাপ দিক আছে, সেরকম প্রত্যেকটা বিষয়ের ভালো এবং খারাপ উভয় দিক আছে। আচ্ছা, তেজস্ক্র আইসোটোপ কিন্তু কিছু কিছু বিষয়ের ভালো দিক শুধু আছে, কিন্তু খারাপ দিক নেই। যেমন মানে যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা মানে যে বিষয়গুলো আর কি আসে, যেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দ্বারা কোনো খারাপ কিছু নেই, শুধু ভালো বিষয়গুলো আছে এখানে। যাই হোক, এগুলো আমাদের রিলিজিয়ন, ইসলামের বিষয় চলে গেল, ওগুলো আমরা বলবো না। আমরা ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো আর কি। আচ্ছা, তেজস্ক্র আইসোটোপ আমাদের অনেক উপকারে আসে, সেই কথা সত্যি, কিন্তু এটি আমাদের জন্য ক্ষতিরও কারণ হতে পারে। তেজস্ক্র আইসোটোপ থেকে আলফা বিটা গামা রশ্মি কিন্তু নির্গত হয়। হ্যাঁ, আলফা হচ্ছে এটা, বিটা হচ্ছে আমাদের বি এর মতো, আর গামা হচ্ছে আমাদের লামের মতো আরবি। নির্গত হয়ে কোষের জিনগত পরিবর্তন ঘটাতে এবং পারে, যা ফলাফল হিসেবে ক্যান্সারের মতো রোগ হতে পারে এখানে। ওকে, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা এবং নাগাসাকির পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটেছিল এবং তার জন্য কয়েক লক্ষ জীবন ধ্বংস হয়েছিল। 1986 সালে রাশিয়ার চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে দুর্ঘটনা ঘটেছিল তার অনেক, মানে এটা রাশিয়া আমাদের কত সালে হয়েছিল? 1986 সালে। ওকে, বর্তমান কিন্তু আমাদের এখানে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে কিন্তু কিন্তু বড়সড় একটা কি আগুনের আঁচ চলছে। যাই হোক, জেট একটা বললো তার প্রোটন সংখ্যা দেওয়া আছে, ভর সংখ্যা দেওয়া আছে। তাহলে আমাদের বলছে এর প্রোটন সংখ্যা যদি থাকে এখানে এবং ভর সংখ্যা থাকে, তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে নিচে থাকে, ভর সংখ্যা হচ্ছে উপরে থাকে। তার মানে অ্যান্সার হচ্ছে আপনার এখানে
ঘ নম্বর। ওকে, যেগুলো আমরা পড়বেন এগুলো বাসায় দেখলেই বুঝবেন। এখানে এখানে বলছে একটি মৌলের প্রকৃত ভর দেওয়া আছে এখানে এবং এর আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে এখানে। তাহলে এখানে আমার এই মানটা আছে না 4.482 ইন্টু 10 মাইনাস 23, এটাকে আমরা কি করি 1.6 না কত জনে ভাগ করছিলাম আমরা, মনে আছে কিনা জানি না। আপনার যে ওই কার্বনের 1/12 অংশের যে মানটা ছিল এখানে, এই মানটা আপনাকে জাস্ট মনে রাখলেই এটা কিন্তু হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ছিল কত 1.66 ইন্টু 10^24, হ্যাঁ 1.66 10^24 এখানে। তো এই মানটা একটু মুখস্থ রাখলে কিন্তু আপনার এই এমসিকিউটা কিন্তু হয়ে যাবে এখানে। ওকে, 1.66 ইন্টু 10^24 এখানে ক্লিয়ার। তো এটা ভাগটা করে দেখবেন যে কত হয়। যাই হোক, তারপর এখানে বলছে যে অ্যালুমিনিয়ামের সংকেতের ক্ষেত্রে আমরা জানি অ্যালুমিনিয়াম এর নিচে থাকে হচ্ছে প্রোটন সংখ্যা, আর হচ্ছে আমাদের এখানে ভর সংখ্যা থাকে এখানে। তাহলে আমাদের প্রোটন হচ্ছে ভর হচ্ছে এটা ঠিক আছে। এই দুটো যদি বিয়োগ করি তাহলে আমাদের কি পাবো বলতো, এখানে ইলেকট্রন এবং প্রোটন একই থাকে, তার মানে এটা আমাদের এটা ভুল। অ্যান্সার হবে ক এবং খ হবে। ইলেকট্রন সংখ্যা কখনো 10 হবে না, ইলেকট্রন কি হবে এখানে ওই 13ই হবে এখানে। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত, পটাশিয়াম হচ্ছে 19, তাহলে আমাদের গ নম্বর। এন সেলে কতটি উপশক্তি স্তর থাকে এখানে, এন কে এল, ওই আপনাকে পড়াইছিলাম না কে এল এম এন এখানে না 4 নম্বর না এটা। এই সিকোয়েন্সিয়ালি আমাদের এখানে এখানে তাহলে কি হবে কতটা হবে এখানে 4টে উপশক্তি স্তর না, তাহলে ঘ নম্বর। সেলেনিয়াম পারমাণবিক সংখ্যা 21 হলে তার ইলেকট্রন বিন্যাস কত, এখানে নিজেদের ইয়া করবেন। আমি ইলেকট্রন বিন্যাস 1 থেকে 30 পর্যন্ত সবগুলো করাইছি। তো যারা আমাদের হচ্ছে সৃজনশীল কোশ্চেন করতে চান তারা অবশ্যই আমাকে জানাবেন। আর আমরা নেক্সট হচ্ছে কোন অধ্যায়টা করবো এটাও আমাকে কমেন্টে জানাই দিতে পারেন। ওকে, সবাই ভালো থাকবেন, সবাই স্বাস্থ্যের প্রতি খুব বেশি কেয়ার নেবেন, কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল। একটা সুস্বাস্থ্য জীবনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।